আজ 20 নভেম্বর বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের নতুন টার্গেট নীলিমেশ বিশ্বাস। তোলাবাজি অভিযোগ তুলে ফের দলের বিরুদ্ধে সরব ভরতপুরের বিধায়ক। রাজ্যে পথশ্রীর নামে লুটোশ্রী প্রকল্প চলছে, খোঁচা দিয়ে শুভেন্দু সতর্ক করলেন ঠিকাদারদেরও। এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধেই থানায় অভিযোগ কল্যাণের, একাধিক কড়া ধারায় মামলা। জেল মুক্তির 1 সপ্তাহ কাটল, এখনো গৃহবন্দী পার্থ। কথা দিয়েও যাননি বেহালা পশ্চিম কেন্দ্রীয় জনতার দরবারে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে, তাতেই অস্থির হয়ে পড়েছেন হুমায়ুন। ভেবেছিলেন হয়তো এবার ডেকে পাঠানো হবে বা দলের তরফ থেকে মধ্যস্থতা করা হবে। দুর্ভাগ্যক্রমে বারবার দল বিরোধী পথে যাওয়া হুমায়ুন কবিরকে নিয়ে একেবারে নীরব তৃণমূল কংগ্রেস, আর তাতে হতাশায় একের পর এক স্বার্থ সিদ্ধির বক্তব্য পেশ করে চলেছেন ভরতপুরের বিধায়ক। এবার নাম করলেন এমন এক তৃণমূল নেতার, যিনি একসময় ফাঁস করে দিয়েছিলেন হুমায়ুনের কীর্তি। তাতেই স্পষ্ট, নিজের কীর্তি প্রকাশ চলে আসাতেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভরতপুরের বিধায়ক। এবার হুমায়ুনের নিশানায় তৃণমূল শ্রমিক সংগঠনের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাস। হুমায়ুন কবিরের দাবি, নীলিমেশ বিশ্বাস তোলাবাজি করেন। সেই অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তিনি। প্রসঙ্গত, এই বছরে আগেও একবার নতুন দল করা নিয়ে অনেক দহরম মহরম করেছিলেন হুমায়ুন কবির। সেই সময় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠান। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন নীলিমেশ বিশ্বাসও। শোনা যায়, সেই বৈঠকে নীলিমেশী হুমায়ুনের যাবতীয় কীর্তিকলাপ ফাঁস করে দিয়েছিলেন অভিষেকের সামনে, আর তারপরেই চুপসে গিয়েছিল হুমায়ুনের বেলুন। নতুন দল করার কথা বলার পর থেকে আবার সেই নীলিমেশের বিরুদ্ধে সরব হুমায়ুন। নানাভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে এবং তৃণমূলের শ্রমিক সংগঠন বিপাকে ফেলতে চাইছেন ভরতপুরের বিধায়ক। নীলিমেশ ছাড়াও আগেই মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি, যদিও তাতে অমল দেয়নি তৃণমূল। এবার নীলিমেশের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে আদৌ মাথা ঘামাবে কিনা দল, তার সময়ই টের পাবেন হুমায়ুন কবির। রাজ্যে পথশ্রীর নামে লুটোশ্রী প্রকল্প চলছে, খোঁচা দিয়ে শুভেন্দু সতর্ক করলেন ঠিকাদারদেরও। সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আনেন। তার দাবি, পথশ্রী প্রকল্পের নামে রাজ্যে লুট চলছে এবং 100 দিনের কাজের ঠিকাদারদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। সামগ্রী সরবরাহকারীদের টাকা দেওয়া হচ্ছে না। নির্বাচনের আগে 9114 স্কিমের টেন্ডার ইস্যু করা হয়েছে, কিন্তু হাজার হাজার কোটি টাকার কাঠমানি নিয়ে ঠিকাদারদের বিল মেটানো হচ্ছে না। ব্রোকারদের ছবি দেখিয়ে শুভেন্দু জানান, 7 থেকে 8% কমিশন সংগ্রহ করে 3 থেকে 4% তৃণমূল পার্টি অফিসে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই ঠিকাদারদের পরামর্শ দিয়েছেন কাজ না নিতে, কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনী আচরণবিধি লাগলে টাকা মিলবে না। এসআইআর প্রসঙ্গে রাজ্যে একের পর এক মৃত্যুর জন্য তৃণমূল সরকারকে দায়ী করেন এবং স্বচ্ছভাবে প্রক্রিয়া না হলে রাষ্ট্রপতির শাসনের হুঁশিয়ারি দেন শুভেন্দু। 7% 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করে, উইথ ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধেই থানায় অভিযোগ কল্যাণের, একাধিক কড়া ধারায় মামলা। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে পৌঁছালো। বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার আগের দিন মঙ্গলবার রাজভবনের তরফে কল্যাণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে উস্কানি এবং মিথ্যা অভিযোগ আনার অভিযোগ করা হয়েছে। কল্যাণের এফআইআরে শুধু ব্যক্তি সিভি আনন্দ বোসের নাম ঠিকানা লেখা হয়েছে, রাজ্যপাল পদ উল্লেখ করা হয়নি। সঙ্গে বিভিন্ন ভিডিও লিংক এবং রাজ্যপালের বক্তব্যের উল্লেখ আছে। জেল মুক্তির পর 1 সপ্তাহ কাটল, এখনো গৃহবন্দী পার্থ। কথা দিয়েও যাননি বেহালা পশ্চিম কেন্দ্রে জনতার দরবারে। জেল থেকে মুক্তির পর 1 সপ্তাহ পার হয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায় নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন। নাকতলার বিজয়কেতন বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। ঘনিষ্ঠ ছাড়া কারোর সঙ্গে দেখা করছেন না। প্রয়োজনে পরিবারের ফোন থেকে কথা বলছেন। অনুগামীদের বাড়িতে ভিড় না করতে নিষেধ করা হয়েছে। জেল থেকে ফেরার দিন পার্থ ঘোষণা করেছিলেন, কয়েকদিনের মধ্যে বেহালা পশ্চিমে যাবেন, মানুষের কাছে বিচার চাইবেন এবং বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তৃতা
করবেন। অনুগামীরা দুয়ারে বিধায়ক লিফলেট বিলি করেছিলেন, ম্যান্টন অফিসে ভিড় জমেছিল, কিন্তু গত কয়েকদিনে সব থেমে গেছে। এমনকি পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরও এখন ভিড় না জমাতে বলছেন। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের এক বর্ষিয়ান নেতা বলেন, 3 বছর 3 মাস বেহালা পশ্চিমের মানুষ বিধায়কের পরিষেবা পাননি, তারা এটা ভালো চোখে দেখেননি। পার্থের উচিত ছিল নিজে এসে ক্ষমা চাওয়া। বিধানসভা সচিবালয়ে পার্থ এখনো মুক্তির আনুষ্ঠানিক খবর দেননি, তাই নির্দল বিধায়ক হিসেবে আসন নির্ধারিত হয়নি। 3 বছরের বেশি বন্ধ থাকা বেতন চালু করতেও আবেদন করেননি। মমতা বনাম মোদী, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বাংলার 100 দিনের কাজ আটকে কেন? সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে এবং আটকে থাকা হাজার হাজার কোটি টাকা ছাড়তে হবে। কিন্তু রায়ের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নিষ্ক্রিয়। শুধু একটি চিঠি দিয়ে পুরনো তথ্য যাচাই চাওয়া হয়েছে, যাকে নবান্নর সময় ক্ষেপণের কৌশল বলে মনে করছে। মূল সমস্যা হল 2025 থেকে 2026 কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য মানরেগার খাতে বরাদ্দ শূন্য। আদালতের নির্দেশ পালন করতে গেলে লোকসভায় সাপ্লিমেন্টারি বাজেট আনতে হবে, যা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া অসম্ভব। পর্যবেক্ষকরা মনে করছেন কেন্দ্র সেই পথে হাঁটতে নারাজ। 2021 সাল থেকে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র বাংলার প্রায় 7,500 কোটি টাকার বেশি আটকে রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে, কাজ বন্ধ রেখে টাকা আটকানো বেআইনি এবং NREGA আইনের পরিপন্থী। তবু কেন্দ্র নীরব। রাজ্য বারবার বৈঠকের প্রস্তাব দিলেও কোনো সাড়া নেই। এদিকে বাংলায় 2,70,00,000 নিবন্ধিত শ্রমিক রয়েছেন। গ্রামে কর্মদিবস 70% কমেছে। ঋণ, দারিদ্র্য, পলায়ন বেড়েছে। কৃষক মজুর সংগঠনগুলি আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন উঠছে, সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও কেন্দ্র কেন থেমে আছে? অর্থের অভাব নাকি রাজনৈতিক প্রতিহিংসা? কোনোটিই যথেষ্ট যুক্তি হতে পারে না। সাক্ষাৎ ভগবান সামনে পেয়েই মোদির পা ছুঁয়ে প্রণাম ঐশ্বর্য রায়ের। অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থীতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে যোগ দিয়ে ঐশ্বরিয়া রায় বচ্চন মঞ্চে বসা মোদির পা ছুঁয়ে প্রণাম করেন এবং বক্তৃতায় বলেন, পৃথিবীতে একটি ধর্ম, সেটি হলো মানবতা। পৃথিবীতে একটি জাতি, সেটি হলো ভালোবাসা। পৃথিবীর ভাষাও একটি, সেটি হলো হৃদয়ের ভাষা। পৃথিবীতে ভগবানও একটি, তিনিই সর্বশক্তিমান। তিনি মোদীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আপনার উপস্থিতি এই উদযাপনে পবিত্রতা যোগ করেছে। প্রকৃত নেতৃত্ব হলো সেবা, আর মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু, কিঞ্জারাপু এবং জি কিষাণ রেড্ডিও উপস্থিত ছিলেন। সম্প্রতি অভিষেক এবং ঐশ্বর্য দাম্পত্য নিয়ে গুঞ্জনের মধ্যেই মোদীর সঙ্গে এই সাক্ষাৎ এবং পায়ে হাত দেওয়ার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র চর্চা শুরু হয়েছে। অমিতাভ বচ্চনের মতো ঐশ্বর্য কি রাজনীতিতে আসছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে, যদিও এই বিষয়ে ঐশ্বর্যর কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। বাংলার দেখানো পথে এসআইআর ইস্যুতে পথে কংগ্রেস, ডিসেম্বরে মেগা র্যালি। বিহার নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর কংগ্রেস ফের এসআইআর ইস্যুকে হাতিয়ার করছে। বাংলার পথ অনুসরণ করে এবার তারাও রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের মেগা র্যালি হবে এবং দেশ জুড়ে 5 কোটি স্বাক্ষর অভিযান শুরু হবে। মঙ্গলবার ইন্দিরা ভবনে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে এসআইআর চালু হওয়া 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রদেশ নেতাদের 3 ঘণ্টার বৈঠক হয়। সেখানেই রাস্তায় নামা এবং আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। যে পথে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণার 1 সপ্তাহের মধ্যে সংবিধান হাতে কলকাতার রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই পথেই এবার হাঁটছে কংগ্রেস। বৈঠকে খার্গে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন, বিজেপির সঙ্গে যোগসূত্র নেই, তা প্রমাণ করতে হবে। রাহুল গান্ধী ফের ভোট চুরির অভিযোগ তুলে সরব হন। আচমকা মণিপুর সফরে যাচ্ছেন মোহন ভাগবত। মণিপুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাত্র 3 ঘণ্টার সফর নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সেই জাতিগত সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে 3 দিনের সফরে যাচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শেষবার তিনি মণিপুরে এসেছিলেন 2022 সালে। আগামী 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সফর। সঙ্গে শতবর্ষ উপলক্ষে রাজ্যে আসছেন তিনি। আরএসএস এর মণিপুর সভাপতি তরুণ কুমার শর্মা জানিয়েছেন, 3 দিনে বিভিন্ন কর্মসূচি রয়েছে। ভাগবত সাধারণ মানুষ, উদ্যোগপতি, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 20 নভেম্বর ইম্ফলের কনজেং লাইকাইয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক। 21 নভেম্বর আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। তবে হিংসায় ঘরছাড়া মানুষের রিলিফ ক্যাম্পে যাওয়ার কোনো কর্মসূচি এখনো নেই। 2023 সালের মে মাস থেকে কুফিমেইতেই সংঘর্ষে 2060 জন মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 50,000-এরও বেশি। সম্প্রতি মোদীও মণিপুরে এসে শান্তি এবং উন্নয়নের বার্তা দিয়েছিলেন। এবার ভাগবতের সফরকে অনেকে শান্তি প্রতিষ্ঠার নতুন প্রয়াস বলে দেখছেন।
মিলিয়ে দিল এসআইআর। 37 বছর পরে পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া ছেলেকে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজনৈতিক চর্চা, বিরোধিতা, বিভ্রান্তি চললেও একটি পরিবারের কাছে এই প্রক্রিয়া হয়ে উঠেছে আশীর্বাদ। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের গোবারান্তা গ্রামে 37 বছর পর হারানো দাদা বিবেক চক্রবর্তীকে ফিরে পেল ছোট ভাই প্রদীপ চক্রবর্তী। প্রদীপ নিজেই ওই এলাকার বিএলও। এসআইআর এর এনুমারেশন ফর্মে প্রদীপের নাম, মোবাইল নাম্বার দেখে কলকাতা থেকে ফোন করেন বিবেকের ছেলে। ফোনের আগে তারা জানতেনই না যে বিএলও তার নিজের ছোট কাকা। 2002 সালের পুরনো তথ্যের সূত্র ধরে দাদাকে খুঁজে পান প্রদীপ। এরপর দুই ভাইয়ের মধ্যে 37 বছর পর ফোনে কথা হয়। চক্রবর্তী পরিবার ও গোটা গ্রাম আনন্দে মেতেছে। রামমোহন ব্রিটিশ এজেন্ট বলে বিতর্কে বিজেপি মন্ত্রী, দেশ জুড়ে তোলপাড়। চাপে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী। ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের এজেন্ট ও ধর্মান্তরণের দালাল আখ্যা দিয়ে চরম বিতর্কের মুখে পড়লেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পরমার। তার এই মন্তব্যে ফুঁসে উঠেছে বাংলা এবং বিরোধী দলগুলি। তীব্র চাপের মুখে রবিবার একটি ভিডিও বার্তায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মন্ত্রী। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।